হ্যালো এভরিওয়ান, আমি বনানী। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো আমাদের কার্যক্ষমতা শক্তি। আমরা কয়েকদিন আগেই আমরা নিউটনের গতিসূত্র পড়েছি, তারপরে বল ও গতি এই চ্যাপ্টারটা পড়েছি, তাই তো। সেখানে সরণ, বেগ, ত্বরণ, তারপরে নিউটনের 3টে গতিসূত্র সবই আলোচনা করা হয়েছে। তো নেক্সট যে পার্টটা, সে পার্টটা হলো কার্যক্ষমতা শক্তি। তার মধ্যে এই যে 3টে টপিক দেখছো, 3টে টপিকের মধ্যে কার্য, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে। 3টে জিনিস নিয়ে আমাদের এই ছোট্ট চ্যাপ্টারটা খুব ছোট, খুব ইন্টারেস্টিং আর খুবই সহজ বলতে পারো। যদি একবার বুঝে নাও তাহলে খুবই সহজ মনে হবে। তো স্টার্ট করি। প্রথমেই আমরা পড়ব কার্য। কার্য কী জিনিস? কার্য কী জিনিস? কার্য যদি কোনো বস্তুর ওপর, সংজ্ঞাটা পড়ে নাও আগে, কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ ঘটে, তবে প্রযুক্ত বল কার্য করেছে ধরা হয়। মানে কি বলতে চেয়েছে? ধরো কোনো একটা বস্তু রাখা আছে, সেই বস্তুতে তুমি যদি বল প্রয়োগ করো এবং বস্তু যদি সরণ ঘটে, তবেই আমি বলবো যে কাজ তুমি করেছো। যদি ছবি আঁকি দেখাতে চাই, তাহলে এরকম ধরো, এটা একটা আমাদের বস্তু, এই ধরো একটা বস্তু রাখা আছে, এই বস্তুর ওপরে তুমি বল প্রয়োগ করলে, এফ ফোর্স, আমি এফ দিয়ে দেখালাম। যদি আমি বল প্রয়োগ করি এবং এই বস্তু যদি সরণ ঘটে, দেখা গেল এতদূর পর্যন্ত এই বস্তুটা সরে এসেছে, ঠিক আছে। বস্তুর যদি সরণ ঘটে, কতটা সরণ? ধরে নিলাম এস পরিমাণ সরণ যদি ঘটে, তাহলে আমি বলবো যে তুমি কাজটা করেছো। যদি সরণ না ঘটে, তাহলে আমি বলবো তুমি কাজই করোনি। যেমন যদি তোমাকে আমি বলি যে তুমি, তোমার ঘরে একটা আলমারি রাখা আছে, আমি 5 মিনিটের জন্য ঘুরে আসছি বাইরে থেকে, তুমি আলমারিটা সরিয়ে রাখো, এক কোণা থেকে আরেক কোণায় নিয়ে যাও। তুমি দেখা গেল বল প্রয়োগ করছো, প্রচণ্ড পরিমাণে বল প্রয়োগ করছো, কিন্তু সেই বলটা সাফিসিয়েন্ট নয় ওই আলমারিটাকে সরানোর জন্য। তাহলে কি হবে? তুমি বল যতই প্রয়োগ করো না কেন, আলমারিটা সরবে না। তাহলে আমি যখন ঘুরে আসবো, আমি কি বলবো? তুমি কোনো কাজ করোনি। তুমি যতই বল প্রয়োগ করছো, তুমি বল প্রয়োগ করেছো, ঘাম ঝরিয়ে একাকার হয়ে গেছো দেখা গেছো, কিন্তু আমি কি বলবো? আমি তো বলবো তুমি কাজ করোনি। কেন কাজ করোনি? কারণ আমি তোমাকে কাজটা কি দিয়েছিলাম, যে আলমারির সরণ ঘটাতে হবে, তাই না? তাহলে ওটা তুমি করতে পারোনি, তার মানে আমরা কি বলবো? সরণ হয়নি, যেহেতু কাজ হয়নি। এখানেও ওই কথাটাই বলা হয়েছে। কি বলা হয়েছে? যদি কোনো বস্তুতে তুমি বল প্রয়োগ করো এবং সেই বস্তু যদি সরণ ঘটে, তবেই আমরা বলবো যে এই বলটা প্রয়োগ করে তুমি একটা কাজ করেছো, ঠিক আছে। এবার এই কাজের পরিমাণটাকে কিভাবে মাপবো? কাজ সমান সমান কি বলতে পারি? দেখো এখানে বলা হয়েছে কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ। কি বলা হয়েছে? দেখো, প্রযুক্ত বল ইন্টু সরণ যখন আমরা গুণ করব, সেই মানটাকে আমরা বলবো কৃতকার্য। মানে কি? মানে এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করে এস পরিমাণ সরণ করেছি, তার মানে এই জায়গাটাতে আমার ওয়ার্ক কত? ওয়ার্ক সমান সমান এফ ইন্টু এস, এটা দাঁড়াচ্ছে, তাই তো? এটাই তো দাঁড়াচ্ছে, এফ ইন্টু এস, কৃতকার্য সমান বল ইন্টু সরণ, এটা আমাদের দাঁড়াচ্ছে। এবার যদি বস্তুর সরণ না ঘটতো, যদি এই বস্তুটা না সরতো, সরণ না ঘটতো, তাহলে কি বলতাম? কাজ শূন্য, যেহেতু এস শূন্য, তার মানে কাজ শূন্য, কাজ তুমি করোনি, এটাই বলবো। আচ্ছা চলো নেক্সট কি জিনিস? নেক্সট আমাদের পড়তে হবে রাশি, মাত্রা, একক। প্রত্যেক টার্মের জন্য আমি বলেছি, প্রত্যেক টার্মের জন্য পড়তেই হবে, এটা কিছু করার নেই। রাশি কি হবে? কৃতকার্যের রাশিটা বেশ ইন্টারেস্টিং এবং খুব জিজ্ঞাসা করে। কেন একটু বলে দিই। এই যে যখন কৃতকার্যের কথাটা বলছি, যে কৃতকার্য যখন আমরা মাপি, তখন বল এবং সরণের গুণ করে দেই। বল কতটা প্রয়োগ হয়েছে এবং সরণ কতটা প্রয়োগ হয়েছে গুণ করে দেয়, তাতে আমরা কৃতকার্য পেয়ে যাই, তাই না? এবার বলটা কি রাশি? বল আমরা এর আগের দিনই পড়েছি যে বলের মান রয়েছে, দিকও রয়েছে, তাই ভেক্টর রাশি। সরণেরও মান রয়েছে, দিক রয়েছে, ভেক্টর রাশি। তাহলে বলটা ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু এই দুজনের গুণফল, দুটো ভেক্টর রাশির গুণফল সবসময় কি হয়? স্কেলার রাশি হয়, তাই না? এটা আমরা জানি। যদি না জানা থাকো তাহলে এখন জেনে নাও। কি বললাম? প্রযুক্ত বল এবং সরণে বলটা ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু এদের দুজনের যে গুণফলটা হবে, সেই গুণফল কৃতকার্যকে বোঝাচ্ছে। কৃতকার্যের ক্ষেত্রে আমরা দেখব একটা মান পাচ্ছি, যে আমি এত পরিমাণ বা এত জুল কাজ করলাম, কিন্তু কাজটা কোন দিকে করলাম বা কাজটার অভিমুখ কোনটা, সেটা কিন্তু পাবো না। তাই কি বলা হচ্ছে? তাই বলা হচ্ছে এই যে কার্য কি রাশি? কার্য আমাদের স্কেলার রাশি। নেক্সট কি আসছে? নেক্সট আসছে মাত্রা। মাত্রা কি? মাত্রা কত বলা হয়েছে? দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিভাবে? বল ইন্টু সরণ, সেটা করে দাও। বলের মাত্রা কি ছিল? বলের মাত্রা ছিল এম এল টি টু দি পাওয়ার -2। সরণের মাত্রা কি ছিল? সরণের মাত্রা এল ছিল। এই দুটোর যখন আমি গুণফল করব, তখন কি পাবো? এটা পাবো না? এই দুটোর গুণফল করলেই তো এটা পাচ্ছি।
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এইটুকুটা, এই দুজনের গুণফলটা কি কৃতকার্য, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কৃতকার্যের রাশি, সরি মাত্রা, তাই তো। এবার আসছি একক। এককটা কি, এককটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একক কি, এসআই পদ্ধতিতে কার্যের একককে আমরা জুল দিয়ে প্রকাশ করব, সিজিএস পদ্ধতিতে আর্ক দিয়ে প্রকাশ করব। কি বললাম, এসআই পদ্ধতিতে জুল দিয়ে প্রকাশ করব, সিজিএস পদ্ধতিতে আর্ক দিয়ে প্রকাশ করব, এবং দুজনের মধ্যে সম্পর্ক কি 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক। সম্পর্কটা মনে রাখবে, কারণ অঙ্কতেও কাজে দেয়, অনেক টাইমে ডাইরেক্ট জিজ্ঞাসা করে। কি বললাম, 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক। এভাবে আমরা মনে রাখবো। নেক্সট কি পড়বো, নেক্সট আমরা কার্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেল। কার্যকে কিভাবে বের করব সেটাও আমরা পেয়ে গেলাম, যে বল ইন্টু সরণ। এবার এটাকে নিয়ে একটু আলোচনা আরেকটু দীর্ঘায়িত করব, যে কখন কাজ হবে কখন কাজ হবে না, কখন বলবো যে কাজ করেছো তুমি, কখন বলবো যে কাজ হয়নি, সেই জিনিসটা একটু দেখে নেব। দেখো, আমরা এইমাত্র দেখলাম যে কার্য কিভাবে বের করব। কৃতকার্য সমান আমরা কি দেখলাম, যে প্রযুক্ত বল ইন্টু সরণ, W ইকুয়াল টু F ইন্টু S, এই দুজনের গুণফল দিয়ে আমরা কৃতকার্যকে বের করতে পারি। এটা আমরা দেখলাম কখন, যখন এইভাবে হচ্ছে, বস্তু এখানে রাখা আছে, এই ধরো বস্তু, তুমি বল প্রয়োগ করছো এই বরাবর, বস্তুর সরণ ঘটলো, কিছুক্ষণ পরে বস্তুর সরণ ঘটলো, এখানে চলে এলো বস্তু, এস পরিমাণ সরণ ঘটলো, তাহলে এখানে কত, W ইকুয়াল টু F ইন্টু S, প্রযুক্ত বল ইন্টু সরণকে গুণ করলে আমরা ওয়ার্কটা পেয়ে যাচ্ছি, এটা হয়ে গেল। কিন্তু এবার দেখা গেল যে বলটা যে তুমি প্রয়োগ করছো সেটা একটা কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে প্রয়োগ করছো। যদি এরকম হয়, এটা কি, এটা তো সরণের সাথে সেম অ্যাঙ্গেলে না, একই দিকে রয়েছে। এবার দেখ, আমি ধরে নিচ্ছি, এখানে আঁকিয়ে দিই, আঁকিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে ভালো মতো। এই ধরো বস্তু, এবার এই বস্তুর ওপর তুমি এই বরাবর বল প্রয়োগ করলে, এটা আমাদের ফোর্স, ঠিক আছে। তুমি দেখা গেল কোনো একটা কোণে বল প্রয়োগ করলে, এবার বল প্রয়োগ করার পরে বস্তুর সরণ ঘটলো, এখানে বস্তু চলে এলো, বস্তুর সরণ কত ঘটলো, ওই সেম এস পরিমাণ ধরো সরণ ঘটেছে, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা, যে তুমি বল প্রয়োগ করেছো এবার এই বরাবর, আগের বার কি করেছিলে, সেম দিকে করেছিলে, এবার তুমি কোনো একটা অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছো। তুমি যদি কোনো এক অ্যাঙ্গেলে বল প্রয়োগ করো, তাহলে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে কি ডাইরেক্ট গুণ করব, এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট গুণ করা যাবে না। কেন গুণ করা যাবে না, কারণ এখানে একটা অ্যাঙ্গেল নিয়েছে, অ্যাঙ্গেলের ব্যাপারটা কিন্তু চলে আসবে এবার। হ্যাঁ, এই জায়গাটা মুছে দেই। দেখো, এই বরাবর যদি যাই, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা কোণ ধরে নিচ্ছি, ঠিক আছে, যে থিটা কোণে বল প্রয়োগ হচ্ছে, এটা আমি ধরে নিলাম যে থিটা কোণে তুমি বল প্রয়োগ করছো। তাহলে এখানে ওয়ার্ক ইকুয়াল টু কত লিখবো, ওয়ার্ক ইকুয়াল টু কত লিখবো, আমরা যা জানি, মোদ্দা কথা যেটা জানি, কি জানি, যে কার্য সমান বল ইন্টু সরণ, এটা জানি। এবার এখানেও যদি আমাকে কার্য বের করতে হয়, আমাকে বল জানতে হবে, তাই না। এখানে বল কত, বস্তুর উপর কতটা বল প্রয়োগ হচ্ছে, বস্তুর উপর একটা উপাংশ প্রয়োগ হচ্ছে। এই যে এফ বলের একটা উপাংশ প্রয়োগ হচ্ছে, সেটা কি, সেটা হলো এই যে থিটা, এটাকে নিয়ে আমাদের মনে রাখতে হবে, যখনই কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেটা 90 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, যে কোনো ডিগ্রি দিক না কেন, যদি অ্যাঙ্গেল নিয়ে থাকে, তাহলে বলেরটাকে কি ধরবো, এফ কস থিটা, এই জিনিসটাকে ধরে নিতে হবে, ঠিক আছে। কি বললাম, এফ কস থিটা। এবার থিটার মান যা খুশি হতে পারে, সেটা আমরা দেখব কি কি হতে পারে। যখনই কি বললাম অ্যাঙ্গেল নিয়ে আসবে, তখনই আমরা এফ এর একটা উপাংশ ধরে নেব, বলের একটা উপাংশ ধরে নেব, সেটা কি, সেটা হলো এফ কস থিটা। তাহলে এখানে ডাব্লু ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস, এই দাঁড়াচ্ছে, এই আমাদের ওয়ার্কের ফর্মুলা দাঁড়াচ্ছে। কখন না, যখন কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে। আর যদি অ্যাঙ্গেলে না থাকে, তাহলে ডাইরেক্ট তুমি করে দেবে, এটা ডাইরেক্ট করে দেবে W ইকুয়াল টু F ইন্টু এস। কিন্তু যদি অ্যাঙ্গেলে থাকে, তখন আমরা করব কি, এফ কস থিটা ইন্টু এস। খুব 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 ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু মারাত্মক কোশ্চেন আসে, এবং এটা থেকে আরেকটা কনসেপ্ট রয়েছে, যেটা আমরা এক্ষুনি শিখবো। এই দুটো ভালো মতো খাতায় লিখে নাও, প্রত্যেকটা জিনিস ভালো মতো খাতায় লিখে নাও, কারণ তোমাদের এখন যা কোশ্চেন আসছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন বেস, হ্যাঁ, ডাইরেক্ট তুলে দেবে না, ডাইরেক্ট খুব কম কোশ্চেনই দেয়। দেখো, এখন 25 মার্কের ফিজিক্যাল সায়েন্স থেকে যদি কোশ্চেন দিতে হয়, সব তো আর কঠিন করবে না, বেশিরভাগটা কি করবে, সহজই করবে। কিন্তু ওই বেশি শুধু সহজ পড়ে গেলে তো হবে না, ডাইরেক্ট তুমিও যা পড়ছো, অন্যজনও তাই পড়ছে, কিন্তু তোমার সিলেকশন কোথায় হবে, তুমি যখন অ্যাপ্লাই করতে পারবে। তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখন তুমি কনসেপ্টটাকে অ্যাপ্লাই করছো, তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তবেই না হবে, তবেই তো কোশ্চেন সলভ হবে। তো অ্যাপ্লিকেশন বেস কোশ্চেনগুলো কিন্তু এখন আসছে, যার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা ভীষণ দরকার। তো কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করে নাও, প্রথম থেকে লাস্ট অবধি যা লেখাচ্ছি, আমার সাথে সাথে তোমরাও
খাতায় লেখো, প্রত্যেকটা পয়েন্ট নোট করো, কারণ পরীক্ষার কিন্তু আর কয়েকটা দিন বাকি রয়েছে, হাতে গুনে 3 মাস মতো হবে। এই কয়েকটা দিনে কিন্তু খুব ভালো মতো পড়তে হবে, না হলে কিন্তু সিলেকশন হবে না। তো ভালো মতো পড়তে থাকো। এখনও যারা ভাবছো যে ব্যাচে জয়েন করবে, আমাদের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, তো যারা ভাবছো ব্যাচে জয়েন করবে তারা খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। আমাদের ব্যাচের ফি 999 মাত্র। এটা এককালীন মান্থলি নয়। এবার এই টাকার মধ্যেই তোমরা সিলেবাসে যত কিছু আছে সম্পূর্ণটা পেয়ে যাবে। মক টেস্ট, ক্লাসের তো লাইভ ক্লাস করানো, রেকর্ড ক্লাস করানো সবটাই পাবে। পরীক্ষার দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। তো তোমরা এখনও যারা চাইছো যে না ভর্তি হবো ভাবছো, শুধু ভেবেই থেকো না, খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। দেখবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। তো নেক্সট যেটা বলছিলাম আমরা, যে আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাই তো? এটা আমরা জেনে গেলাম যে যদি কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে W=F cos θ × S করে দেবো। এবার এই অ্যাঙ্গেল নিয়ে কী কী কোশ্চেন হতে পারে ওটা একটু দেখে নিই। যখন আমরা বল প্রয়োগ করব কিন্তু কাজ হবে না, এরকম কখন হবে, এই জায়গাটা একটু দেখতে হবে। যে তুমি বল প্রয়োগ করছো, দেখা গেল কিন্তু তবু কাজ হচ্ছে না, যতই বল প্রয়োগ করে নাও কাজ কিছুতেই হচ্ছে না, এটা কখন হবে? তো আমরা একটা পয়েন্ট করব যে বল প্রয়োগ সত্ত্বেও কখন কাজ হয় না, আচ্ছা কখন কাজ হয় না, অলরেডি আমার মনে হয় তোমাদের মাথায় অলরেডি একটা অ্যান্সার চলে এসেছে। এক্ষুনি বললাম যেটা আলমারির কথাটা দিয়ে, সেখান থেকে আশা করি তোমাদের মাথায় চলে এসেছে কি জিনিস, যে তুমি বল প্রয়োগ করছো কিন্তু যদি বস্তুর স্মরণ না ঘটে তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো যে কাজ হয়নি, তাই তো? তার মানে কি, এই বস্তু রাখা ছিল, তুমি F পরিমাণ বল প্রয়োগ করে যাচ্ছ কিন্তু বস্তুর কোনো স্মরণ নেই, নড়ছেও না চড়ছেও না। স্মরণ যদি না থাকে তার মানে কি, স্মরণ S = 0। যখন স্মরণ 0 হবে তখন ওয়ার্ক কি পাবো, ওয়ার্ক = F × S। S এর মান কি 0, F × 0 মানে 0, কাজ 0 বলবো তখন। তার মানে প্রথম কেস কখন পাচ্ছি, যখন স্মরণ 0 হবে, যখন তুমি বল প্রয়োগ করছো ঠিকই কিন্তু বস্তুর কোনো স্মরণ নেই, তখন হবে আমাদের ওয়ার্ক = 0, মানে তুমি কোনো কাজ করোনি। এটা একটা কীরকম হতে পারে, ভারী জিনিসের ক্ষেত্রে হতে পারে যে তুমি বল প্রয়োগ করছো কিন্তু তোমার ওই বলটা ওই বস্তুটাকে স্মরণ ঘটানোর জন্য সাফিসিয়েন্ট নয়, তখন কি হবে, তখনই তোমার বলটা ব্যর্থ হয়ে গেল, কোনো কাজে দিল না, তাই তো? তাহলে আমি কি বলবো, কোনো কাজ হয়নি, ওই বল দ্বারা কোনো কাজ হয়নি। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, যে দড়ি টানাটানি খেলা খেলেছো অবশ্যই, যদি না খেলে থাকো দেখেছো সবাই। দেখো লাস্ট মোমেন্টের আগে যখন জিতেনি কেউ, তখন কি হচ্ছে, এক পক্ষ টানছে অপর পক্ষ টানছে, এইভাবে একবার এদিকে টানছে একবার এদিকে টানছে। যদি আমি মূল বিন্দু এটা ধরি, ঠিক আছে, এটা ধরো দড়ি একবার এদিকে টানছে একবার এদিকে টানছে, কিন্তু এই বিন্দুর কি হচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, কিন্তু দেখা গেল নড়চড় হচ্ছে না, যাচ্ছে এদিকে আবার যাচ্ছে এদিকে, যাচ্ছে এদিকে আবার এদিকে যাচ্ছে, এরকম করতে করতে ফিক্সড থাকছে, কোনো একদিকে স্মরণ হচ্ছে না। দেখো জেতার আগে পর্যন্ত, জিতে যে গেল সেদিকে তো চলেই গেল, জেতার ঠিক আগে পর্যন্ত দড়ি টানাটানি খেলায় কি হয়, যে এক পক্ষ বল প্রয়োগ করছে অপর পক্ষ সেম বল প্রয়োগ করছে, তার জন্য কি হবে, মেন যে দড়িটা সেটা কোনো দিকেই কিন্তু একদম পার্মানেন্টলি চলে যাবে না। তার মানে কি, স্মরণ হবে না, স্মরণ যদি না হয় তার মানে কি হবে, আমাদের কাজ হবে না, বল প্রয়োগ তুমি যতই করো কাজ কিন্তু হবে না। এটা একটা গেল। দ্বিতীয় কি হতে পারে, দ্বিতীয় হবে যখন তুমি বলকে এমনভাবে প্রয়োগ করছো, কেমনভাবে, তোমার যে এদিকে স্মরণ হচ্ছে তার সাথে তুমি লম্বভাবে প্রয়োগ করছো। কীরকমভাবে, ধরো এই আমার বস্তু, ঠিক আছে, এই বরাবর স্মরণ হচ্ছে, এবার স্মরণের সাথে তুমি লম্বভাবে বল প্রয়োগ করছো, এই বরাবর ওপরের দিকে দেখা গেল বল প্রয়োগ করছো এবং তাতে বস্তু স্মরণও হচ্ছে, এমন নয় যে স্মরণ হচ্ছে না, স্মরণ কিন্তু হচ্ছে, ঠিক আছে, স্মরণ হচ্ছে, বস্তুটাকে একটু সরিয়ে দিই, আচ্ছা স্মরণ কিন্তু হচ্ছে, তুমি F স্মরণের সাথে লম্বভাবে বল প্রয়োগ করছো, এরকম যদি হয় তাহলে কি করব, আমি কি বলেছিলাম যে অ্যাঙ্গেল করে যখন করবে তখন আমরা cos θ ব্যাপারটা আনবো। তাহলে এখানে W = কি, W = F cos θ × S, এটা দাঁড়াচ্ছে। এবার দেখো S এর মান কিছু একটা পাবো, F এর মান কত, এটা তো 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখতে পারি F cos 90 ডিগ্রি × S।
এবার cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0 দাঁড়ায়, তাই তো? এবার যদি 0 দাঁড়ায় তাহলে cos 90 0 হয়ে যাচ্ছে, f এর সাথে যদি গুণ করি 0 গুণ f কি হবে? 0, 0 ইন্টু এস কত হবে? 0, 0 ইন্টু সামথিং কি হয়? 0 হয়। তাহলে আমরা কি দেখছি যে যখন লম্বভাবে প্রয়োগ হচ্ছে না কার সাথে? সরণের সাথে যদি বল লম্বভাবে প্রযুক্ত হয় তাহলে f cos 90 ডিগ্রি আসছে। f cos 90 ডিগ্রি যখনই আসবে কৃতকার্য শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এখন অবধি দুটো টার্ম পেলাম। কি জিনিস? যে বল প্রয়োগ তুমি করছো তবুও কাজ হচ্ছে না। কখন? প্রথমটা হলো যখন সরণ হবে না, s equal to 0। দ্বিতীয়টা কখন? যখন বল সরণের সাথে লম্বভাবে প্রযুক্ত হয়। খাতাতে পুরোটা লিখে নেবে, আমার কথা যেগুলো বলছি সেগুলোও লিখে নেবে, কিন্তু যদি তোমার মনে হয় যে না এই বোর্ড ওয়ার্কটা তো হয়ে যাচ্ছে লিখে নেবে, না হলে নিজের মতো করে লিখে নেবে। খাতা নোংরা হোক, পড়বে তুমি, সিলেকশন তোমাকে পেতে হবে, তো ভালো মতো করতে থাকো। কি বললাম? সরণ একটাতে যদি 0 হয় তাহলে কৃতকার্য 0। দ্বিতীয়টা কি বললাম? যে প্রযুক্ত বল যদি সরণের সাথে লম্বভাবে প্রয়োগ করা হয় তবে সেক্ষেত্রে আমরা বলবো যে কৃতকার্য সমান 0। এবার এই জিনিসটা কোথায় হয়? কোথায় হয়? তুমি মনে করো হেঁটে যাচ্ছ, ঠিক আছে? এই বরাবর তুমি হেঁটে যাচ্ছ একটা সুটকেস নিয়ে, সুটকেস হাতে নিয়ে হেঁটে যাচ্ছ। এর ওপর কি হবে? এটা অভিকর্ষজ বল কাজ করছে, তোমার সরণ এদিকে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। এবার তুমি যখন সুটকেস হাতে নিয়ে হেঁটে যাচ্ছ বা যে কোনো কিছু হাতে নিয়ে যখন হেঁটে যাচ্ছ তখন কি তোমার হাত থেকে খুলে পড়ে যাচ্ছে? না। তার মানে এই যে বলটা, অভিকর্ষজ বল তো কাজ হচ্ছে, এই বলটা কিন্তু কোনো কাজ করতে পারেনি। কেন কাজ করতে পারেনি? কারণ এই বলটার সরণ, এই বলটার কি হচ্ছে? সরণের সাথে লম্বভাবে প্রয়োগ হচ্ছে। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা উদাহরণ কি বলতে পারি? অভিকর্ষজ ত্বরণ। সব সময় না কিন্তু, অভিকর্ষজ বল সব সময় না কিন্তু। তুমি যদি কোনো একটা জিনিসকে ছেড়ে দাও সে পড়ে যাবে, সেখানে কাজ করছে। যখন অভিকর্ষজ ত্বরণ এদিকে, বস্তুর সরণও এদিকে, তার মানে কি কাজ করছে, তাই তো? ওখানে কাজ হচ্ছে। কিন্তু যদি লম্বভাবে এরকম এই বরাবর তুমি ধরো হেঁটে চলে যাচ্ছ, এরকম হবে উদাহরণ, তাই না? যে তুমি হাতে সুটকেস নিয়ে, কোনো এক ব্যক্তি হাতে সুটকেস না যে কোনো জিনিস নিয়ে সমান্তরাল সোজা পথে সরলরেখায় চলে যাচ্ছে, ঠিক আছে? এবার ওর ওপর প্রযুক্ত বল, অভিকর্ষজ বল প্রত্যেক জিনিসের উপর প্রয়োগ হয়, তো যেই বলটা প্রয়োগ হচ্ছে সেটা এখানে কোনো কাজ করছে না, তাই তো? সেটা কোনো কাজ করছে না, তাই একে কি বলা হবে? কার্যহীন বল। এই যে দ্বিতীয় টার্মটা যেটা পেলাম আমরা, যেখানে কি হচ্ছে? বল সরণের সাথে লম্বভাবে প্রয়োগ হচ্ছে, সেই সময় এই বলটাকে, এই টাইপের বলকে কি বলবো আমরা? কার্যহীন বল। কার্যহীন বল। এই কার্যহীন বলের উদাহরণ কি? খুব জিজ্ঞাসা করে কার্যহীন বলের উদাহরণ কি? ওই যে বললাম যখন ওভাবে হেঁটে যাবে অভিকর্ষজ বল হবে কার্যহীন বল, এটা একটা। আর কি? আর হলো আমাদের বলতে পারি আমরা সূর্যের পৃথিবীর ওপর মহাকর্ষ বল। কেমন ভাবে? এই ধরো সূর্য, এটা আমাদের সূর্য, এটা আমাদের আর্থ, ঠিক আছে? এবার সূর্য এই বরাবর বল প্রয়োগ করছে, কিন্তু পৃথিবীর টেন্ডেন্সি কি তোমরা জানো? এই বরাবর প্রত্যেক মুহূর্তে বাইরের দিকে বেরোনোর অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে সূর্য যে মহাকর্ষ বলটা প্রয়োগ করছে, সূর্যের মহাকর্ষ বল কার ওপর? পৃথিবীর ওপর যে বলটা প্রয়োগ করছে সেই বলটা কি হবে? কার্যহীন বল। তাহলে কার্যহীন বলের উদাহরণ দুটো পেলাম আমরা, একটা সূর্যের পৃথিবীর ওপর বা যে কোনো ধরনের এরকম যখন হবে তখন মহাকর্ষ বল, এরকম টাইপের বলগুলো কার্যহীন বল হবে। আর একটা কোনটা? অভিকর্ষজ বল। কখন? যখন সমান পথে হেঁটে যাচ্ছে তখন। এই দুটো বল দাঁড়ালো আমাদের কার্যহীন বল। তো কার্য ব্যাপারটা শেষ হলো, এবার আসছে ক্ষমতাতে। ক্ষমতা কি জিনিস চলো দেখে নিচ্ছি। ক্ষমতা কি জিনিস? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তুমি একটা নির্দিষ্ট সময়ে কতটা কাজ করছো সেটা তো তোমার ক্ষমতা, তাই না? তার মানে কি? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। ক্ষমতা সমান কি বলতে পারি? ক্ষমতা সমান বলতে পারি কৃতকার্য বাই সময়। এই যে বললাম সংজ্ঞা থেকেই বলতে পারি সময়ের সাপেক্ষে কার্য করার হার, সেটাই ক্ষমতা। ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়, এটা আমরা বলতে পারি। এখান থেকে কৃতকার্য সমান আমরা বের করতে পারি, কৃতকার্য সমান কি বের করতে পারি? যে ক্ষমতা ইন্টু সময়,
এটা একটা কিন্তু আমরা সম্পর্ক পেয়ে গেলাম। দেখো কৃতকার্যের আমরা অলরেডি একটা সম্পর্ক পেয়েছি, W = F × S, এটা একটা সম্পর্ক। এবং আরেকটা সম্পর্ক আমরা এইমাত্র পেলাম ক্ষমতা থেকে, কি কৃতকার্য সমান ক্ষমতা ইন্টু সময়, এটা একটা পেয়ে গেছি। দুটোই মনে রাখবে, ঠিক আছে, দুটোই খুব ইম্পর্ট্যান্ট, দুটোই মনে রাখবে, ক্ষমতাটাও মনে রাখবে। আচ্ছা চলো, ক্ষমতার এবং একক কি, ক্ষমতার মান রয়েছে, দিক নেই, তাই কি হবে, একক কি হবে, স্কেলার রাশি হবে। মাত্রা কি হবে, কৃতকার্যের মাত্রা বাই সময়ের মাত্রা করে দাও তাহলেই হবে। কৃতকার্যের মাত্রা কত, mL² T⁻², এইমাত্র পড়লাম, বাই সময় মানে টি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, আলটিমেটলি আমরা পাচ্ছি mL² T⁻³ একটু কঠিন তাই না, অনেকগুলো টার্ম চলে আসছে, কিন্তু এগুলো থেকেই কিন্তু দেয়। কি দেখলাম আমরা, ক্ষমতা তাহলে মাত্রা কি দাঁড়ালো, mL² T⁻³ একক কি হবে, এককটা খুব ইম্পর্টেন্ট। একক কি, এখানে আর আমরা সিজিএস আর এসআই ওভাবে পড়বো না, ওভাবে আসে না। একক কি, একক হলো ওয়াট বা জুল পার সেকেন্ড, ঠিক আছে, এটাই আমাদের ব্যবহারিক একক। ঠিক আছে, কি বললাম, ব্যবহারিক একক। কি একক, ওয়াট, এটা সবচেয়ে ব্যবহার করি আমরা, ওয়াটটাকেই বলা হয় জুল পার সেকেন্ড। ঠিক আছে, এই ওয়াটটাই ইউজ করা হয়। এবার এই ওয়াটটাকে আর কীভাবে ইউজ করা হয়, কিলোওয়াট, মেগাওয়াট, অশ্ব ক্ষমতা, এইভাবে ইউজ করা যেতে পারে। বড় বড় ক্ষমতা, বড় বড় কোনো মেশিনের ক্ষমতা মাপার জন্য আমরা তখন এই জিনিসগুলো ইউজ করি, কিলো, মেগা, অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা খুব পপুলার, তোমরা জানো। অশ্ব ক্ষমতা কি, অশ্ব ক্ষমতা কোনো বড় কোনো যন্ত্রের আমরা ক্ষমতা মাপার জন্য ইউজ করি, তাই না, ক্ষমতার একক অশ্ব ক্ষমতা। এবার 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ার, এই 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার সমান কত, 746 ওয়াট। খুব 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 ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় এসেছে, তোমাদের এই পরীক্ষায় আসেনি কিন্তু প্রচুর পরীক্ষায় এসেছে। এবার ফুড এসআইতেও একটা শিফটে পরীক্ষা এই কোশ্চেনটা এসেছে। 1 অশ্ব ক্ষমতা সমান কত, 746 ওয়াট। ওয়াট চলে গেল, এই ওয়াট সম্পর্কে ক্ষমতা সম্পর্কে ছিল কি জিনিস, ক্ষমতা সমান জানলাম আমরা কৃতকার্য বাই সময়, রাশি কি স্কেলার রাশি, মাত্রা দেখে নিলাম আমরা, একক কি হবে, ওয়াট হবে। আর এখানে আমরা আরেকটা টার্ম পড়লাম, অশ্ব ক্ষমতা 1 হর্স পাওয়ার = 746 ওয়াট। এইটুকুটাই ক্ষমতা সম্পর্কে আমাদের, এইটুকুটাই, আর এই দুটো সম্পর্ক, আর কিছু নেই তেমন। ঠিক আছে, এবার আসছে শক্তি। শক্তিও খুব ছোট্ট জিনিস, খুব অল্প জিনিস পড়তে হবে, যে শক্তি কি, একক, মাত্রা, রাশি কি জিনিস, এবং শক্তির আমরা কিছু ভাগ দেখব। ঠিক আছে, ভাগ ঠিক নয়, রূপান্তর টাইপের দেখব। তোমরা জানো যে শক্তি সংরক্ষণ সূত্র তোমরা প্রত্যেকে জানো, সেখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না। শক্তি কি হয়, শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই যে আলোগুলো জ্বলছে, কি হচ্ছে এখানে, তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই তো। আমি যে কথা বলছি এটা কি হচ্ছে, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না। এই রূপান্তরগুলো আমরা শক্তিটা দেখে নেব। তো চলো একটু ডিটেলসে দেখে নিই শক্তি সম্পর্কে। চলো এবার শক্তি জিনিসটা দেখে নেই। শক্তি কি জিনিস, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলি, তাই না, এটা সবার মুখস্থ থাকে, ওই নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো, তাই না। আচ্ছা চলো, কি বলা হয়েছে দেখো, কোনো বস্তু বা সংস্থার কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি, কার্য করার সামর্থ্যটাকে তাহলে শক্তি বলছি, তাই না। তাহলে এখানে যা কিছু পড়বো, শক্তি জিনিসটা কি, শক্তি তোমার যদি আমি কনসেপচুয়ালি বলি তাহলে শক্তি আর কার্য ব্যাপারটা আলাদা, দুটো জিনিস কিন্তু আলাদা। শক্তি এবং কার্য দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু যখনই আমরা কোনো একটা টার্ম দিয়ে বলতে যাব না, মানে রাশি বলো, একক বলো, এই জিনিসগুলো যখন বলতে যাব তখন আমরা দেখব শক্তি আর কার্য দুটো সব সেম জিনিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি, যখন আমি তোমাকে একক বলবো, রাশি বলবো, মাত্রা বলবো, যা কিছুই বলবো, আলটিমেটলি কার ওপর জোর দেবে, কার্যের ওপর জোর দেবে। কার্য যা হবে শক্তিও তাই হবে, কিন্তু কনসেপচুয়ালি আমরা সবাই জানি শক্তি জিনিস আলাদা, কার্য জিনিস আলাদা, তাই না। শক্তিকে মাপার জন্য আমরা কার্য ব্যাপারটাকে ধরে নিই। ঠিক আছে, চলো একক কি জিনিস, কার্যের যা যা ছিল তাই। একক কি হবে, এসআই পদ্ধতিতে জুল, সিজিএস পদ্ধতিতে আর্গ, এবং 1 জুল = 10⁷ আর্গ, ERG, 1 জুল = 10⁷ আর্গ, তোমরা জানো। তাহলে কি দেখলাম আমরা, এককটা জেনে গেলাম যে জুল এবং আর্গ। রাশি কি, রাশি হলো স্কেলার রাশি। কেন, কেন স্কেলার রাশি হবে, কারণ মান আছে, অভিমুখ নেই, তাই। আচ্ছা, মাত্রা কি হবে, কার্যের মাত্রা যা ছিল তাই, mL² T⁻²। এই গেল আমাদের শক্তি। এবার এই শক্তির তোমরা জানো অনেক অনেক রূপ রয়েছে, প্রায় 8 থেকে 9টা মতো রূপ রয়েছে। কেমন, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি, তারপরে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, এভাবে কিন্তু অনেক রকমের শক্তি রয়েছে। তো তোমরা একটা কাজ করবে যে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে, কীরকম, ধরো আমি তোমাকে বললাম যে
এই যে আমি হাতে এরকমভাবে তালু ঘষছি, এখানে কি হচ্ছে, এখানে যখন আমি কিছুক্ষণ ঘষবো একটা তাপ অনুভূত হবে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? আবার যখন এভাবে ধরো হাততালি দিচ্ছি, এরকম করে হাততালি দিচ্ছি, ক্ল্যাপ করছি আমরা, তখন কি হচ্ছে, ক্ল্যাপ করার টাইমে যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কথা বলছি, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে শক্তির রূপান্তর, এই উদাহরণগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, এখন অবধি কোশ্চেন আসেনি তোমাদের, কিন্তু কে বলতে পারে আসবে না, আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ওটাও, তো ওটা একটু দেখে নেবে। আচ্ছা, নেক্সট কি পড়বো? নেক্সট এই যে আমরা বললাম যে শক্তির রূপ, এক একটা রূপ, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, এই যে বিভিন্ন বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে যান্ত্রিক শক্তিটা একটু বলি। যান্ত্রিক শক্তি কাকে বলবো? যান্ত্রিক কার্য করার শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বলবো। যান্ত্রিক কার্য বলতে কি? যান্ত্রিক কার্য বলতে কি, ধরো গতি, তুমি অবস্থান পরিবর্তন করলে, আকৃতি পরিবর্তন করলে, গতির পরিবর্তন করলে, এই রকম যখন হবে, কি বললাম, অবস্থানের পরিবর্তন, আকারের পরিবর্তন, গতির পরিবর্তন, এই রকম যখন হবে তখন সেখানে যান্ত্রিক শক্তি তৈরি হবে। ঠিক আছে, এবার যান্ত্রিক শক্তিকে আমরা দুভাগে ভাগ করি। যান্ত্রিক শক্তিকে দুভাগে ভাগ করি, একটা গতিশক্তি, গতিশক্তি, আর একটা হলো আমাদের স্থিতিশক্তি। গতিশক্তি এবং স্থিতিশক্তি। গতিশক্তি কাকে বলবো? কাকে বলবো? যখন গতির ফলে যে শক্তিটা তৈরি হয় সেটাকে গতিশক্তি বলবো। স্থিতিশক্তি কাকে বলবো? স্থিতির জন্য, মানে তোমার ওই আকার আর অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তিটা তৈরি হয় সেটাকে আমরা স্থিতিশক্তি বলবো। এখানে ইম্পর্টেন্ট কি, মাপবো কিভাবে, এই গতিশক্তি আর স্থিতিশক্তিকে কিভাবে মাপবো আমরা? গতিশক্তি মনে রাখবে, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, স্থিতিশক্তি সমান কি বলতে পারি আমরা? এটা গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, স্থিতিশক্তি বলতে পারি এম জি এইচ। এম জি এইচ, এই দুটো জিনিস কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, অঙ্ক আসে, তারপরে তোমার দুজনের মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করে, কোনটা ধ্রুবক থাকে না থাকে, এগুলো প্রচুর জিনিস কিন্তু জিজ্ঞাসা করে, তো খুব 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 ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলে দিচ্ছি আমি। তো এখানে কি বললাম, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, স্থিতিশক্তি এম জি এইচ। তো টার্মগুলো কি বোঝায়? এম কি বোঝাচ্ছে? এম বোঝাচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর। ভি কি বোঝাচ্ছে? গতিবেগ। কার গতিবেগ? বস্তুর বেগ, বস্তুর বেগ। এম হয়ে গেছে। জি বোঝাচ্ছে কি? জি আমাদের অভিকর্ষজ ত্বরণ, তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু পরীক্ষায় বলে দেবে না। তোমাকে যদি বলে যে 5 গ্রামের একটা বস্তুকে, কোনো একটা বলকে আমি 10 মিটার উঁচুতে উঠালাম, মানে কি বললাম, 5 গ্রামের একটা বলকে আমি 10 মিটার উঁচুতে ওঠালাম, তাহলে স্থিতিশক্তি কত হবে? কত হবে? এম জি এইচ হবে। এম কত এখানে? 5 গ্রাম ধরেছি, এখানে মিটার ধরেছি, মানে এসআই একক, তাহলে জি এর মানটা আমাকে এসআই এককে নিতে হবে কত? 9.81। এইচ কত এখানে? 10 মিটার, 10 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে যা হবে তাই 9, এটা তোমার গুণ করে যা পাবে সেটাই বেরিয়ে যাবে আমাদের স্থিতিশক্তির পরিমাণ। এভাবেও আমরা গতিশক্তির করতে পারি, যেখানে আমাকে ভি এর মানটা দিয়ে দেবে। তো অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু তোমাকে বলে দেবে না। ঠিক আছে, এটুকু যারা কোশ্চেন করছে তারা কিন্তু তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে যে তুমি জি এর মানটা যেন জানো। জি এর মান কি? জি এর মান এসআই পদ্ধতিতে কত? 9.81, এবং সিজিএস পদ্ধতিতে কত? 980। এককটা লিখলাম না, মানটা লিখে দিলাম শুধু। ঠিক আছে, এসআই পদ্ধতিতে 9.81 এবং সিজিএস পদ্ধতিতে 980। তো এগুলো দিলেই হয়ে যাবে। জি এর মান বুঝে গেলাম। এইচ কি? এইচ হলো তুমি কতটা উচ্চতা বা অবস্থানের পরিবর্তন করেছো। আমি বললাম এখানে উঁচুতে উঠালাম, এবার নিচুতে করতে পারি, সরাতে পারি, যে কোনো জায়গায় করতে পারি। তো এখানে আমরা লিখে দিচ্ছি অবস্থানের পরিবর্তন বা উচ্চতার পরিবর্তন, যেটা লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। অবস্থার পরিবর্তন, কতটা পরিবর্তন করেছো। তো এই 4টে প্যারামিটার, এটা দিয়ে আমরা গতিশক্তি মাপতে পারি, হাফ এম ভি স্কয়ার, স্থিতিশক্তি এম জি এইচ। তো এই ছিল আমাদের চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার। একটু যদি বুঝতে পেরে যাও ব্যাপারটা কি কি জিনিস আর একক রাশি মাত্রা, ওগুলো তো তোমাকে জানতেই হবে, তাহলে কিন্তু চ্যাপ্টারটা ভীষণ সহজ আর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ডাইরেক্ট কোশ্চেন আসে এখান থেকে। হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশন বেস যখন বললাম আমি, ওটা ওই ব্যাপারটা তোমার এই কার্য শক্তিতে চলে আসে একটু আধটু, এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো, খুব বেশি কিন্তু নেই এখানে। ওই যে তোমাকে বলছি না, অ্যাপ্লিকেশন বেস বেশি আসছে, থিওরি শুধু গদগদ করে পড়লেই হবে না, তুমি বারবার পড়ে যাচ্ছ, শুধু ওটা না, মাথাতে ঢোকাতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো এই চ্যাপ্টারটা খুব সহজ, একটু খালি বুঝে যাও, অল্প ছোট ছোট জায়গা আছে খালি কনসেপ্টের। ঠিক আছে, ওই জায়গাগুলো পড়লে ওই অ্যাপ্লিকেশনের জায়গাটা খুব কম,
তোমাকে দিলেও হাতে গোনা কয়েকটা জায়গা থেকেই দেবে। তো চ্যাপ্টারটা সম্পূর্ণটা পড়ো, পড়ার পরে কেমন লাগলো, ভিডিওটা কমপ্লিট করো, পড়ার পরে কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও।